নিঃশব্দে থমকানো পরিবেশ, নিরিবিলি স্থান, চারপাশটা ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত। তখন জাঙ্কুক ছেলেগুলোকে নিয়ে যাওয়ার পর তে ওখানে বসে যে হাত ছেলেটা ধরেছিল সেই হাত অন্য হাত দিয়ে মুড়াতে মুড়াতে বসেছিল। আর কিছুক্ষণ পর পর জাঙ্কুক যে দিকটায় গেছে বারবার সেদিকে তাকাচ্ছে। হঠাৎ তের চোখে পড়ে জাঙ্কুক রক্ত আবার চোখ করে তের দিকে এগিয়ে আসছে। এটা দেখে হাত মুড়ানো ছেড়ে দিয়ে পরপর ঢোক গিলে উঠে দাঁড়িয়ে দুপা পিছিয়ে যেতে নিলে জাঙ্কুক তের চুলের মুঠি পিছন থেকে শক্ত করে ধরে অন্য হাত দিয়ে গাল চেপে ধরে চেঁচিয়ে বলল, তুই আর কত জ্বালাবি আমাকে? লম্বা চুল, এই সুন্দর ফিগার দেখানোর জন্য ঘুরতে এসেছিলি তাই না? জাঙ্কুক এত জোরে তের চুল চেপে ধরেছিল যে ব্যথায় তের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। সাথে গাল চেপে ধরায় মুখ দিয়ে কিছু বলতে না পেরে মাথাটা দুপাশে ঘুরালো, যার মানে সে এসবের জন্য আসেনি। জাঙ্কুকের এমনি মেজাজ চঙ্গে ছিল, তার তে ওই ছাগলের পুতের সাথে ঘুরতে আসায় এখন আবার এই কাণ্ডে ওর রাগকে কন্ট্রোল করা দায় হয়ে গেছে। জাঙ্কুক ঘন ঘন নিঃশ্বাস ফেলে অন্যদিক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোর করা ভুলগুলোকে সবসময় এটাই ভেবেছি আমি মনে হয় ব্যর্থ তোকে সামলে রাখতে, তাই তোকে আর বারবার ক্ষমা করতে চেয়েছিলাম। আর এটাই হয়তো আমার ভুল, আর নয়তো প্রতি পদে পদে ভুল করতি না। কিন্তু আর না, এই হাতটা ধরেছিল তাই না? এই হাতটাই আমি রাখবো না, সম্পূর্ণ পুরো ছাই করে দিব। চল আমার সাথে। বলেই তের হাতটা টানতে টানতে বাইকের কাছে নিয়ে তেকে বাইকে উঠিয়ে বাইক স্টার্ট দেয় জাঙ্কুক। তে ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। জাঙ্কুক যে পরিমাণ রেগে আছে বাড়ি গিয়ে তেকে কি করবে কে জানে, এইসব ভাবছে আর ভয়ে ফুপিয়ে উঠছে। সময়টা রাত ৮টা। বাড়ির সবার স্থান এখন বসার ঘরে। বাড়ির কর্তাদের অফিস থেকে প্রায় ফেরার সময় হয়েছে, তাই বাড়ির কর্তীরা সবাই এক জায়গায় বসে গোশ গল্পের আড্ডা বসিয়েছে। এই তো কিছুক্ষণ হয় ইউনোরা ফিরে যে যার রুমে গেছে। যদিও জিন জিজ্ঞেস করেছিলেন তের কথা, তখন জেনি আগ বাড়িয়ে বলেছিল জাঙ্কুক ভাইয়ের সাথে আসছে। এতে জিন মনে মনে বিরক্ত হলেও ছেলের কথা ভেবে মুখে কিছু বলেনি, বরং সবাইকে যে যার রুমে যেতে বলেছিলেন। ওনার কথায় বাকিরা আর কেউ কথা বাড়ায়নি, যে যার মতো করে গল্প করতে শুরু করলেন। ওনাদের কথাবার্তা বলার এক পর্যায়ে জাঙ্কুককে তের হাত ধরে টানতে টানতে ভিতরে আসতে দেখে নেন্সি বললেন, আরে জাঙ্কুক, তুমি ওকে এভাবে নিয়ে আসছো কেন? ওনার কথা শুনে সবাই দরজার দিকে তাকিয়ে দেখে তেকে টেনে নিয়ে আসার দৃশ্য। তেকে দেখে ওর আম্মু সুবিন বললেন, আরে জাঙ্কুক আব্বু, তোমার এই অবস্থা কেন? নিশ্চয়ই এই অলক্ষণে মেয়েটা কিছু করেছে তাই না? জাঙ্কুক কারো কথার উত্তর করলো না। নিজের মতো করে তের হাত টেনে উপরে সিঁড়ি দিয়ে উঠতে নিলে জিন কড়া কণ্ঠে বললেন, জাঙ্কুক, তোমাকে ঠিক লাগছে না, আর এভাবে পাগলের মতো করছে কেন? এই মেয়ের হাত ছাড়ো। জাঙ্কুক তার মায়ের কথাই ওখানে দাঁড়ায়। তারপর পেছন ঘুরে না তাকিয়ে মায়ের কথার সম্মান রাখার জন্য ভদ্র কণ্ঠে বলল, দেখো আম্মু, এমনিতেও আমি অনেকবার নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ আম্মু। এখন আমাকে আর রাগিও না, আমাকে আমার মতো থাকতে দাও, আর নয়তো এবার আমি একা নয়, এই বাড়তি প্যারাকেও আমার সাথে নিয়ে যাব। বলে আগের মতো তের হাত টানতে টানতে ওর রুমের দিকে চলে গেছে। জিন আর কথা বাড়ালেন না। ওনার এই ঝামেলাগুলো মোটেই সহ্য হচ্ছে না। ওনার ছেলেটা দিন দিন কেমন বেপরোয়া উন্মাদ হয়ে গেছে, কারো কথা এখন আর তেমন শুনতে চায় না, নিজের মন মতো চলে। জাঙ্কুক এমনটা ছিল না। দেশে থাকাকালীন জাঙ্কুক আর কারো কথা শুনুক আর না শুনুক, ওর মায়ের আর ওর আব্বুর কথা সবসময় শুনতো। কিন্তু দেশে ফেরার পর জাঙ্কুক কেমন বদলে গেছে। সেই চেনা জাঙ্কুক আর এই জাঙ্কুকের অনেক পার্থক্য। জিন ছেলেকে কিছু বলতেও পারছেন না। আবারও যদি ওনাদের ছেড়ে চলে যায় এসব চিন্তা করে উনি সোফার উপর বসে দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন। জাঙ্কুক তেকে ওর রুমে এনে ঠাস করে দরজাটা ভিতর থেকে বন্ধ করে। তারপর তেকে বিছানার উপর ধাক্কা মেরে ফেলে দিয়ে খাটের পাশে ছোট টেবিলের ড্রয়ার থেকে মাঝারি লোহার মতো লম্বা কিছু একটা বের করে তাতে মেজ জ্বালিয়ে আগুনের উপর ধরে। এটা দেখে তে আরো জোরে জোরে কান্না করে দিয়ে বলল, প্লিজ আমার সাথে এমনটা করবেন না, আমার হাত পোড়াবেন না প্লিজ, তাহলে আমি পরীক্ষা দিতে পারবো না। পরীক্ষার কথা আগে মনে ছিল না? জাঙ্কুক তের কোনো কথা শুনছে না দেখে তে ভয়ে বিছানার এক কোণে গুটিসুটি দিয়ে বিছানা চাদর খামচে ধরে। ফুপিয়ে ফুপিয়ে ভয় ভয় চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে কান্না করছে। জাঙ্কুকের লোহাটা গরম করা হয়ে গেলে আগুন থেকে সরিয়ে দেখে সেটা দিয়ে সাদা সাদা ধোঁয়া বের হচ্ছে। এটা দেখে জাঙ্কুক বাঁকা হেসে তের দিকে তাকিয়ে বলল, এদিকে আয়। জাঙ্কুকের বলা দুটো কথা যেন তের বিছানায় খামচে ধরা হাত দুটো আরো কেঁপে ওঠে, তাই একদম খাটের কোণে আরো গুটিসুটি দিয়ে নিচের দিকে তাকিয়ে ফুবাচ্ছে তে। জাঙ্কুক তের নড়চড় না দেখে গম্ভীর কণ্ঠে বলল, তোর হাতটা দে, লোহাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। তে জাঙ্কুকের ভয়ে জাঙ্কুক বলার সাথে সাথে ওর ডান হাতটা আস্তে করে জাঙ্কুকের সামনে ধরে। তে হাত বাড়াতে জাঙ্কুক তের হাতটা মুঠোর মধ্যে নিয়ে বলল, এত নরম কোমল হাতটা ধরার জন্যই পারফেক্ট। মানে? তে
তে নিচের দিক থেকে জাঙ্কুকের দিকে তাকিয়ে কথাটা বলল, মানে এটাই, তোর হাত পোড়াবো না। জাঙ্কুক তে হাত পুড়বে না শুনে তের কিছুটা ভয় কমে, তাই হিসকি দিতে দিতে বলল, সত্যি? তবে একটা শর্ত আছে। তো কি? এখন এই মুহূর্তে আমাকে ডিপলি জড়িয়ে ধরতে হবে এবং আমি যতক্ষণ পর্যন্ত না ছাড়তে বলবো এভাবেই ধরে থাকবি। যদি রাজি থাকিস তো হাত পোড়াবো না, আর যদি না। জাঙ্কুকের সম্পূর্ণ কথাটা তে শেষ করতে দিল না। তার আগে দুপা জাগিয়ে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরতে নিলে বিপত্তি বাজে তে জাঙ্কুকের লম্বাটা নিয়ে, কারণ জাঙ্কুক 6 ফিট আর তে 5 ফিট 2 ইঞ্চি। জাঙ্কুক বুঝতে পারে, তাই একটু নিচের দিক ঝুঁকে যাতে তে তাকে জড়িয়ে ধরতে পারে। হলো তাই, জাঙ্কুক নিচে হতে তে জাঙ্কুকের গলাটা জড়িয়ে ধরে। তে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরতে জাঙ্কুক সোজা হয়ে দাঁড়ায়, তাতে তের পা মাটি থেকে অনেকটা উপরে হয়ে গেছে। তে জাঙ্কুকের গলা ধরে ঝুলছে দেখে জাঙ্কুক মনে মনে হেসে ও তের কোমর জড়িয়ে নিজের সাথে আরো আবদ্ধ করে নেয়। দুজনের এমন ভাবে যে কতক্ষণ কেটেছে সেটা হয়তো ওরা নিজেও জানে না। একটা সময়তে অতিরিক্ত কান্না পাশাপাশি এভাবে অনেকক্ষণ জড়িয়ে থাকায় প্রায় অভাবেই ঘুমিয়ে গেছে। তে জাঙ্কুকের জড়িয়ে ধরা গলা থেকে হাতটা পড়ে যেতে দেখে জাঙ্কুক বুঝতে পারে তার বউ ঘুমিয়ে গেছে। সে আজ ভীষণ সন্তুষ্ট, তার বউ আজ তার বুকে ঘুমিয়েছে, হোক না সেটা জোর করে, তাতে কি যায় আসে। জাঙ্কুক আস্তে করে তেকে ওর বুকের কাছ থেকে সরিয়ে বিছানায় শুইয়ে দেয়, তারপর চাদরটা টেনে তের কোমর পর্যন্ত দিয়ে দেয়। তেকে শোয়ানো হয়ে গেলে যখন জাঙ্কুক তের পাশে শুবে তখন জাঙ্কুকের ফোনটা বেজে ওঠে। অসময়ে ফোন বেজে উঠতে জাঙ্কুকের মেজাজটা আবারও গরম হয়। অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোনটা হাতে নিয়ে দেখে সুগা ফোন করেছে। এই টাইমে সুগাকে ফোন করতে দেখে জাঙ্কুক কিছুটা কপাল কুঁচকিয়ে ফোনটা রিসিভ করে বলার সাথে সাথে সুগা অস্থির কণ্ঠে বলল, ঝামেলা হয়েছে ভাই, তুমি একটু লেগে তাড়াতাড়ি আসো। জাঙ্কুক ততটুকু কথা শুনেই ফোনটা কেটে দেয়। তারপর তার ঘুমন্ত বউয়ের দিকে একবার তাকিয়ে ব্যস্ত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। জাঙ্কুককে বাহিরের দিক বের হতে দেখে কিম নামজুন বললেন, এত রাত্রি বেলা তুমি কোথায় যাচ্ছ জাঙ্কুক? কিম নামজুন ও কিছুক্ষণ হয় বাড়ি ফিরেছেন। বাড়ি ফিরে উনাদের বাহিরের ব্যবসা নিয়ে কাই ও উনি দুই ভাই মিলে আলোচনা করছিলেন। উনাদের আলোচনার মূল বিষয় বুগাম 1 সপ্তাহের জন্য বাহিরে গেছেন, ওখানের কোম্পানির কতটা লাভ ক্ষতি সেটা নিয়ে উনাদের আলোচনা। উনাদের কথা বলার এক পর্যায়ে জাঙ্কুককে তাড়াহুড়া করে বের হতে দেখে উনি উক্ত কথাটা বললেন, তবে উনার কথায় উত্তর করল না জাঙ্কুক। ব্যস্ত পায়ে হেঁটে বাড়ি থেকে বের হয়ে গেল। জাঙ্কুককে কোনো উত্তর করতে না দেখে কিম নামজুন মনে মনে কিছুটা অসন্তুষ্ট হন। জিন স্বামীর মুখে ছেলে বাহিরে যাওয়ার কথা শুনে খাবার সার্ভ করা রেখে জাঙ্কুককে কিছু বলবেন বলে এখানে এসে দেখে জাঙ্কুক ওনার আসার আগেই চলে গেছে। উনি এসে জাঙ্কুককে না পেয়ে একটা নিঃশ্বাস ফেলে আবারও খাবার সার্ভ করতে চলে যান। জাঙ্কুক সুগার দেওয়া লোকেশন অনুযায়ী বাইক নিয়ে পৌঁছে যায়। জাঙ্কুককে আসতে দেখে সুগা এগিয়ে গিয়ে বলল, ভাই তুমি সেই আগের মতো খুন করা শুরু করেছো? জাঙ্কুকের উপস্থিতিতে ওখানে থাকা 3 জন পুলিশ ওর দিকে এগিয়ে এসে বললেন, মিস্টার জিয়ন জাঙ্কুক, এই 4 জন ছেলের মধ্যে একজন মিস্টার ফিলিক্সের ছেলে, আর মিস্টার ফিলিক্স তো আপনার লোক, তাহলে ওনার ছেলেকে মারতে গেলেন কেন? জাঙ্কুক পুলিশের কথায় বাঁকা চোখে ওনার দিক তাকিয়ে তেরা কণ্ঠে বলল, আমার বলতে আমি আমার বউকেই বুঝি, আর সবচেয়ে বড় কথা এই বউ জিনিসটাকে আমি আমার সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসি। এক কথায় তার জন্য আমি পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারি। আর যেখানে আমার কলিজার হাত ছেলেগুলো ধরার সাহস করেছে সেখানে ছেলেগুলোর পৃথিবীতে বেঁচে থাকার ওই রাখে না। জাঙ্কুকের কথা শুনে পুলিশ 3 জনের ভিতর একজন বেশম খেয়ে মিনমিন কণ্ঠে বললেন, সামান্য হাত ধরে আপনি খুন করবেন? ওনার বাকি কথা জাঙ্কুক শেষ করতে না দিয়ে আগুন চোখে আবারও বলল, আমি কারো কাছে কৈফিয়ত দিতে একদম পছন্দ করি না। আপনার আজ প্রথম, তাই ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম আর করব না, কারণ ক্ষমা আমি বারবার আমার বউকেই করি, অন্য কাউকে না। গট ইট? জাঙ্কুকের তেরা কথা শুনে পুলিশ লোকটা বেকুব বনে যায়। মনে মনে ভাবে কথার কি দেশ, এমন ছেলেদের এক কথায় বউকুর বলে। মনে মনে এসব ভেবে বললেন, আসলে খুন করেছি আমি, এখন প্রমাণ মুছে ফেলার দায়িত্ব আপনাদের। বলে ওনাদের উত্তর না শুনে সুগাকে আসতে বলে জাঙ্কুক চলে আসে। জাঙ্কুককে চলে যেতে দেখে পুলিশগুলো ওর যাওয়ার দিকে তাকিয়ে একজন পুলিশ বললেন, খুন করেছে জিয়ন জাঙ্কুক, আর প্রমাণ লুটপাট করতে হবে আমাদের। ওনার কথা শুনে বিরক্ত চোখে ওনার দিকে তাকিয়ে অন্য একজন বললেন, কথাটা জিয়ন জাঙ্কুকের সামনে বলতে পারলেন না কেন? আমার কি মরার পাখনা গজিয়েছে যে আমি ওনার সামনে ওইসব কথা বলতে যাব? তাহলে চলেন, যে কাজ দেওয়া হয়েছে সেটা করে ফেলি। রুমে ফুল পাওয়ারে এসি ছাড়া থাকায় প্রায় শরীরটা ঠান্ডা হয়ে গেছে।
ঠান্ডাটা বেশি মনে হতে গুম গুম চোখে উঠে বিছানায় বসলো তে। আশপাশটা তাকিয়ে মাথা চুলকে কখন ঘুমালো সেটা মনে করার চেষ্টা করলো। 2-1 মিনিট যেতে তের সবটা মনে পড়তে লাফিয়ে বিছানা থেকে উঠে রুমের আশপাশটা ভালো করে তাকায়। না, জাঙ্কুক ভাইয়ের রুমে নেই। এটাই সুযোগ এখনই এখান থেকে কেটে পড়ার। তেও তাই করলো। দরজা খোলা পেয়ে ছুটে রুম থেকে বের হতে নিলে কারোর সাথে ঠাস করে ধাক্কা খেয়ে নিচে পড়তে নিলে তে অনুভব করে ও নিচে পড়ে যায়নি। এটা মনে হতে পিট পিট করে চোখ খুলে দেখে ইউনো ওর ডান হাত ধরে রেখেছে আর ও নিচের দিক চিত হয়ে ভাসমান আছে। ধন্যবাদ তোমাকে, তুমি না ধরলে হয়তো নিচেই পড়ে যেতাম। তার জন্যই তো ধরলাম, যাতে তুমি ব্যথা না পাও। যাই হোক, জাঙ্কুক কি তোমাকে আঘাত করেছে? না বলে চলে যেতে নিলে ইউনো তের হাতটা ধরে ওর কাছে এনে তের মাথাটা ইউনোর বুকের সাথে হালকা চেপে ধরে বলল, ভয় পাওয়ার কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। বৈশাখী সকালের রোদের তাপে মানুষ প্রায় অতিষ্ঠ। বেলা প্রায় 9:07। জিমিন রিকশায় বসে আছে জ্যামের কারণে। উদ্দেশ্য তেদের বাড়িতে যাওয়ার। আজ পরীক্ষা নেই, সেই সুবাদে দুজন আজ এক জায়গায় থাকবে তাদের সিদ্ধান্ত। তাছাড়া আইসিটি নোট জিমিনের কাছে নেই, দুজনে এক জায়গায় বসে পড়বে, তাই এত সকাল সকাল বের হওয়া। কিন্তু আজ মনে হয় সব জ্যাম জিমিনের কারণেই হয়েছে। না হয় কখন বেরিয়েছে। যেখানে আসতে আধা ঘন্টা সময় লাগে না, সেখানে প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে। এখন পর্যন্ত জ্যাম শেষ হচ্ছে না, তাই জিমিন বিরক্ত বেশ। সব ঝামেলা পেরিয়ে মাত্র তেদের বাড়ির সামনে এসে থামলো রিকশা। জিমিন বাড়া মিলিয়ে তেদের বাড়িতে ঢুকলো। তখন বাড়ির সকল মানুষদের সকালের খাবার খাওয়া প্রায় শেষ। তেও সবার খাবার শেষে খাবার খেয়ে মাত্র টেবিল থেকে উঠছিল। তখন জিমিনকে আসতে দেখে দৌড়ে জিমিনের কাছে গিয়ে জিমিনকে জড়িয়ে ধরে মুচকি হেসে বলল, আমার জানবাকিটা তো চলে আসছে, কিন্তু তোরা তো লেট হলো কেন? আরে জানো বলিস না, মেজাজটা তো আরেকটু হলে গরমই হয়ে যেত, যদিও এখন গরম। আরে এত গরম গরম না করে দেরি হয়েছে কেন সেটা বল। আরে আমি তো সকালেই বেরিয়েছিলাম, কিন্তু জ্যামের কারণে এত লেট, তার উপর এত কড়া রোদ্রে তো পুরো অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। এখন একটু পানি খাওয়া বল। হ্যাঁ নিয়ে আসছি। বলেই তে রান্নাঘরে ফ্রিজ থেকে পানি আনতে চলে যায়। তে যেতে জাঙ্কুকও ফুল রেডি হয়ে নিচে নামছিল শার্টের হাতা ভরতে ভরতে। তখন টেবিলের কাছে পিছন ঘুরে জিমিনকে দাঁড়াতে দেখে জাঙ্কুক আশপাশটা আর চোখে দেখে বাঁকা হেসে জিমিনের কাছে গিয়ে বলল, ওকে পিছন থেকে দেখলেও ছুটি ইচ্ছে করে। পুরুষালী কণ্ঠে এমন কথা শুনে জিমিন পিছন ঘুরে তাকায় কে বলেছে দেখার জন্য। জিমিন তাকাতে জাঙ্কুক 2-3 বার পিছিয়ে অন্যদিক তাকিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, আমাদের মতো দেখতে চাচি কে রে? জাঙ্কুকের মুখে চাচি শব্দটা শুনে জিমিন কপাল কুঁচকে জাঙ্কুকের দিকে তাকায়। তখন সুগাও নিচে নামছিল। সুগার সাথে জিমিনের চোখাচোখি হতে জিমিন অন্যদিক ঘুরে দাঁড়ায়। সুগা ওদের কাছে এসে জিমিনের উদ্দেশ্যে বলল, তুমি কখন এসেছো? সুগার মুখে তুমি শুনে জাঙ্কুক সুগার দিকে তাকিয়ে বলল, আরে ভাই, ও জিমিন, তোমার চাচি না। কি? ও জিমিন? এবার জাঙ্কুক জিমিনের দিকে তাকায়। তাকিয়ে দেখে তার পেয়ের সাথে এই মেয়ের সম্পূর্ণ মিল। জিমিনকে দেখা হলে সুগার দিকে তাকিয়ে বলল, তোর পছন্দ খারাপ না। তারপর জিমিনের দিকে তাকিয়ে আবারও বলল, তুমি কিছু মনে করো না, আসলে এর সাথে তোমার অনেকটাই মিল। এটা যারা সামনে থেকে না দেখবে তারা কখনোই ধরতে পারবে না যে তোমরা দুজন আলাদা মানুষ। জিমিন জাঙ্কুকের কথা শুনে ওর দিকে তাকিয়ে ব্রুকুসকে বলল, বুঝলাম আমাদের মিল আছে, তাই বলে আপনি আমাকে চাচি বলবেন? জিমিনের কথা শুনে জাঙ্কুক পিক করে হেসে দেয়। জাঙ্কুকের পাশাপাশি সুগাও মুখে হাত চেপে মুচকি হাসে। ততক্ষণে তে ঠান্ডা পানি নিয়ে এসে দেখে জাঙ্কুক সুগার জিমিনের দিকে তাকিয়ে কি নিয়ে যেন হাসছে। এটা দেখে তেও জিমিনের কাছে এসে বলল, এই নে তোর পানি। জিমিন পানি পেয়ে চেয়ারে বসে সম্পূর্ণটা শেষ করে দম ফেলে বলল, অনেক ধন্যবাদ তোকে বল। সুগা ভাই, তুমি আমার জানুর দিকে তাকিয়ে মুখ টিপে হাসছো কেন? জাঙ্কুক তের কথা শুনে শার্টের কলার উপরে জাগিয়ে ঠিক করতে সুগার উদ্দেশ্যে বলল, সুগা আমি গেলাম, তুই বরং আজকে বাড়ি থাক। বলে জাঙ্কুক আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ব্যস্ত পায়ে চলে যায়। জাঙ্কুক চলে যেতে বাড়ির প্রায় সব মানুষ বসার ঘরে উপস্থিত হয়। নেন্সি জিমিনকে দেখে মুস্কি হেসে ওর কাছে এগিয়ে গিয়ে বলল, আরে জিমিন আম্মু তুমি? হ্যাঁ আন্টি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। তোমার আম্মু কেমন আছে? হ্যাঁ, তারা সবাই ভালো আছে। তুমি তো আমাদের বাসায় আসোই না, আজ এসেছো, যেতে পারবে না? কি বলেন আন্টি, আমি তো সপ্তাহে একবার হলেও আসি, আর আপনি বলছেন আমি আসি না? সে হলেও আজকে তোমাকে যেতে দেব না। জিমিনের সাথে সকালের প্রায় মোটামুটি কথা হয়েছে। মেয়ে হিসেবে জিমিনকে এই বাড়ির সকলের পছন্দ, বিশেষ করে নেন্সির। ওনার মনে সুপ্ত ইচ্ছা ছেলের বউ বানানোর, কারণ সুগা ওনাকে বলেছে সে জিমিনকে পছন্দ করে। উনি মা হিসেবে ছেলেদের পছন্দকে সবসময় প্রায়োরিটি দেয়। জিমিন সকলের সাথে আরো